নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মল্লিকা। তাহলে শুরু করি গল্প মল্লিকা। শুভ্র স্বপ্ন বিস্তার নয়, ধুলো জঞ্জাল মেশানো খানিকটা ময়লা বালি ছড়ানো জায়গা। সমুদ্রের সানন্দদান নয়, মনে হয় পয়সা নিয়ে ফরাস মতো কেউ বুঝি ঢেলে দিয়ে গেছে এই চৌপাটি। সমুদ্রও আছে, যেন নীল অসীমতার নকল করা পরিহাস। কিন্তু মনের ওপরেও শ্যাওলা ধরানো নিরবচ্ছিন্ন বৃষ্টি যখন দুদণ্ডের জন্যে একটু থামে, মেঘলা আকাশের ভ্রুকুটি সত্ত্বেও একটু হাঁপ ছাড়তে মানুষকে ওইখানেই আসতে হয়। ওই ভিজে বালির ওপরেই বসতে হয় কাগজ কি রুমাল পেতে, আর অসংখ্য সমব্যথীদের মাঝখানে নিজের সংকীর্ণ সত্যটুকু বাঁচিয়ে হয় সমুদ্রের দিকে ফিরে তার বিষণ্ণ নিস্তেজ ঢেউ গুনতে, নয় উল্টো দিকে মুখ ফিরিয়ে চানি রোডের রাস্তা পার করা পোলের ওপর দিয়ে অবিরাম জনস্রোত দেখতে হয়। নেহাত অসম্ভব না হলে প্রতিদিন সায়াহ্নে এই যার নিয়মিত প্রকৃতিবিলাস নিজের প্রাদেশিক পোশাকে সজ্জিত থাকলে একদিন কেউ না কেউ তাকে অকস্মাৎ অপ্রত্যাশিতভাবে চিরপরিচিত ভাষায় সম্বোধন করতেও পারে। শুনছেন মশাই, শুনছেন? আপনি তো বাঙালি। না শোনার ভান করে বাঙালিত্ব অস্বীকার করা তখন বোধহয় সম্ভব নয়, সুবিকাশের পক্ষে অন্তত সম্ভব হয়নি। সে মুখ ফিরিয়ে সম্বোধককে দেখেছে এবং বিস্মিত হয়েছে। বাঙালিকে দেখে ঠিক যিনি চিনতে পারেন তার নিজের চেহারা পোশাকে বাঙালিয়ানার পরিচয় কোথাও নেই। চৌপাটির এই ৩৬ জাতির ভিড়ে তাকে অনায়াসে লক্ষ্য না করে থাকা যায়। তিনি যে বাঙালি হতে পারেন এ সন্দেহ মনে উদয়ও হয় না। তিনি নিজেও সে কথা জানেন ও তার জন্যে কিঞ্চিত গর্বও অনুভব করেন বোঝা গেল। সোনার ঝিলিক দেওয়া বাঁধানো দুপাটি দাঁতই বার করে হেসে বলেছেন, বাঙালি বলে চিনতে পারলেন না তো? কেউ পারে না মশাই। এই এত বছর এখানে আছি, গুজরাটির সঙ্গে গুজরাটি, মারাঠির সঙ্গে মারাঠি, আবার তামিলদের সঙ্গে তামিল, কিন্তু বাঙালি দেখলে মনটা কেমন দুর্বল হয়ে যায় এখনও। গায়ে পড়েই আলাপ করে ফেলি। শ্রীপতিবাবুর সঙ্গে এমনি করেই পরিচয়, এবং তারপর মল্লিকার সঙ্গে। সেই আশ্চর্য একমাত্র মল্লিকা, সকলের যৌবনের স্বপ্নে একবার না একবার যে অঞ্চল বুলিয়ে দিয়ে যায়। শ্রীপতিবাবুর মারফত মল্লিকার সাক্ষাৎ অবিশ্বাস্য মনে হয়। এ যেন ফুটপাথে কেনা সস্তা ক্যালেন্ডারের ছবি আঁটা পিচবোর্ডের ছেঁড়া মলাটের পেছনে মহাকবির ছন্দবদ্ধ কল্পনা। প্রথম দিন সুবিকাশ একটু বিমূঢ় হয়ে গেছিল। চৌপাটিতে দিন দুই আপাত আকস্মিকভাবে দেখাশোনা হবার পরই শ্রীপতিবাবু বাড়িতে নিয়ে গেছিলেন একরকম ধরে বেঁধে। চেহারা পোশাকে শ্রীপতিবাবু যেন অবাঙালি, বাস করবার পাড়া নির্বাচনেও তাই। বাঁধা ধরা প্রাদেশিক পাড়ায় এ শহরে সবাই আজকাল থাকবার সুযোগ পায় না। তবু শহরের যে অঞ্চলে শ্রীপতিবাবু তাকে নিয়ে গিয়ে তুলেছিলেন, নেহাত অকাজেও কোনো বাঙালি বুঝি সেখানে যায় না। বোম্বাইয়ের সাবেকি মিল অঞ্চল, কাঠে ইঁটে জোড়াতালি দেওয়া শ্রীহীন জরাগ্রস্ত সব বাড়ি, চটা ওঠা পায়ের ভারে কাঁপা নড়বড়ে কাঠের সিঁড়িতে কটু একটা রাসায়নিক গন্ধ, নিচের তলায় কিসের একটা গুদাম হবে। কিন্তু সিঁড়ি দিয়ে ওপরের ঘরে উঠলেই বিস্ময়। না, তখনও মল্লিকার সঙ্গে দেখা হয়নি। বিস্ময় ঘরের সাজসজ্জা আসবাব দেখে। শ্রীপতিবাবু যে শৌখিন লোক তার প্রৌঢ়ত্ব ঢাকবার সযত্ন প্রসাধন ও বেশভূষা দেখলেই বোঝা যায়। কিন্তু সে শৌখিনতা যে মেকি নয়, বসবার ঘরটির সব কিছুতে তার সুস্পষ্ট সাক্ষ্য।
শ্রীপতিবাবুর রুচি উঁচু দরের এবং সে রুচিকে প্রশ্রয় দেবার মতো সঙ্গতিও নিশ্চয় আছে। কিন্তু এই পাণ্ডববর্জিত পাড়ায় নিজেকে নির্বাসনের অর্থ কী? সে প্রশ্ন মনের মধ্যে ওঠার সঙ্গে সঙ্গেই মল্লিকার দেখা। সব প্রশ্ন তখন বিহ্বলতায় নীরব। এই মল্লিকা? সুবিকাশের মনে যা হয়েছিল তাকে সূক্ষ্মতম কবিতার ভাষা দিলেও বুঝি অপমান করা হয়। এমন করে প্রথম দেখা যাদের জীবনে ঘটে তারা ঈর্ষার পাত্র কিনা সন্দেহ। মল্লিকা সুন্দরী কিনা, কি তার গায়ের রং, পরিচ্ছদের স্ত্রী, সুবিকাশ কিছুই বোধহয় দেখতে পায়নি। সে দেখেছিল নিজের মনের মল্লিকাকে। রক্তমাংসের মল্লিকার চোখে যে অভ্যর্থনার বদলে ছিল রূঢ় কাঠিন্য, তা সে লক্ষ্যও করেনি। তাই শ্রীপতিবাবু পরিচয় করিয়ে দেননি। তিনি তখন নিজের কথাতেই মশগুল। পাড়াটা দেখে বেশ ভরকে গিয়েছিলেন কেমন? ভেবেছিলেন কোনো বিদঘুটে বদমাশির আড্ডায় না নিয়ে এলাম। আরে মশাই, সত্যিকারের নিরিবিলি নির্ঝঞ্ঝাট এমন জায়গা পাবো কোথায়? নির্বিবাদী শহর বলতে হয়তো বোম্বাই। এ জায়গা আবার তার ওপর এক কাঠি। আমি মরি কি বাঁচি যেমন খোঁজ রাখে না, তেমনি নাচি কি গান গাই তা নিয়েও মাথা ব্যথা নেই। মল্লিকা যেমন হঠাৎ ঘরে এসে পড়েছিল তেমনি চলে যাচ্ছিল। শ্রীপতি এতক্ষণে যেন লক্ষ্য করে বলেছিলেন, ভালো মন্দ ঘরে যা আছে নিয়ে এসো মল্লিকা, দেশের লোক এসেছে বাড়িতে, নিন্দে যেন না করতে পারে। মল্লিকা একটু দাঁড়িয়ে কিছু না বলেই চলে গিয়েছিল। শ্রীপতি তার ঈষৎ কর্কশ গলায়, ঈষৎ কৃত্রিম ভঙ্গিতে কী যে বলে চলেছিলেন সুবিকাশ ভালো করে শুনতে পায়নি। শুধু অস্পষ্টভাবে তার প্রথম বুঝি সেদিন মনে হয়েছে শ্রীপতিবাবুর কথা শুধু একটু কৃত্রিম নয়, কেমন একটু কপটতা মেশানো। প্রথম দিন আর কিছুই সে বোঝেনি বেশ কিছুদিন পর্যন্ত। বুঝলে আকণ্ঠ নিমগ্ন হবার আগে সে হয়তো নিজেকে সাবধান করবার একটু নিষ্ফল চেষ্টাও করত। যত ক্ষীণই হোক, তার সামাজিক বিবেকই তাকে বাধা দিত যথাসাধ্য। কিন্তু বোঝা সহজ ছিল না তার পক্ষে। আচরণে, কথায়, কি সজ্জায় কোনো ইঙ্গিতও সে পায়নি। মল্লিকা মাথায় ঘোমটা দেয় না, সিঁদুরও পরে না। শ্রীপতিবাবুর সঙ্গে তার বয়সের তফাতও এমন যে সত্যকার সম্পর্কটা অনুমান না করতে পারাটা অস্বাভাবিক নয়। আর যাই ভাবুক, মল্লিকা শ্রীপতির স্ত্রী হতে পারে সে কল্পনাও করেনি। ভুল সেদিন ভাঙল অত্যন্ত রূঢ়ভাবে। শ্রীপতি তার অফিসেই ফোনে অনুরোধ জানিয়েছিলেন অফিস ফেরতা একবার যাবার জন্যে। সিঁড়িতেই মল্লিকার সঙ্গে দেখা। সে নেমে আসতে গিয়ে সুবিকাশকে দেখে থেমে গিয়েছিল। ওপরের ধাপে মল্লিকা, নিচে সুবিকাশ, পথ যেন আগলানো। উনি তো বাড়ি নেই। এ কদিনের পরিচয়ে মল্লিকার স্বল্প একটি দুটি কথায় যে নির্লিপ্ত স্বর শুনেছে, তাই আর একটু কঠিন। কিন্তু সে কাঠিন্য তখন লক্ষ্যের বাইরে। সিঁড়িটা সবসময় অন্ধকার, সন্ধ্যের দিকে আরও, নইলে সুবিকাশের মুখের চেহারাটা মল্লিকার কাছে লুকোনো থাকতো না। আবছা অন্ধকার তাকে বাঁচিয়েছে। কোনো রকমে অর্ধস্ফুট স্বরে শ্রীপতির অনুরোধের কথাটা সে তাই জানাতে পারল। মল্লিকা কয়েকটা মুহূর্ত তবু নীরব। তারপর আসুন বলে সে ওপরে উঠে গেল। সুবিকাশ তার পেছনে একটা বিমূঢ় বিহ্বল যন্ত্রণা নিয়ে। মল্লিকা দরজার তালাটা খুলল। অন্ধকারে চাবি লাগাতে একটু বিলম্ব। সিঁড়ির রাসায়নিক গন্ধ ছাপিয়ে মল্লিকার সান্নিধ্যের একটা উষ্ণ অবশ করা সুবাস। মল্লিকার পিছু পিছু সুবিকাশ ঘরে ঢুকল। বোঝা গেল
সুবিকাশের আসার কথা সে জানে না। ঘরে তালা লাগিয়ে কোথায় বার হচ্ছিল। আমি না হয় এখন যাই, আপনি তো কোথায় বেরুচ্ছিলেন। এতক্ষণে সুবিকাশের ভদ্রতাটুকু করবার শক্তি এলো। না, বসুন। মল্লিকার প্রায় আদেশ। কথাটা বলে সে ভেতরে চলে গেল। বসল সুবিকাশ, যান্ত্রিক বসা। এখন শুধু শ্রীপতির জন্যে অপেক্ষা করা। মল্লিকা নেহাত প্রয়োজনে বা শ্রীপতির আহ্বান ছাড়া তার সামনে এখনো পর্যন্ত আসেনি। আজও আসবার কোনো প্রয়োজন নেই। কতক্ষণ শ্রীপতির জন্য অপেক্ষা করবে বসে? অপেক্ষা করাই বা কেন? বসে থাকাটাই অসহ্য, বিশেষ এই ঘরে। পাশের ঘরেই মল্লিকা আছে জেনে। পাশের ঘরে এবং অসীম সমুদ্রের ওপারে। অপেক্ষা করতে কিন্তু বেশিক্ষণ হলো না। মল্লিকাই এলো বাইরে বেরুবার সাজটা বদলে। এসে কাছেই বসল, অত্যন্ত বেশি কাছে। শুধু পোশাক সে বদলায়নি, মুখের চেহারাতেও কি যেন একটা পরিবর্তন। কাঠিন্যের সঙ্গে একটু বিদ্রূপ হয়তো। আপনার সঙ্গে ভালো করে আলাপ হয়নি? উত্তর অনেক রকমের হয়, কিন্তু সুবিকাশ নীরব। কতদিন ওর সঙ্গে আপনার পরিচয়? আলাপ নয়, জেরা যেন। বেশি দিন নয়। কতদিন আপনি তো জানেন। সুবিকাশের মুখে একটু ক্লান্ত হাসি। না, জানি না। বাইরের আলাপ ঘরে না পৌঁছানো পর্যন্ত জানব কী করে? একটু থেমে মল্লিকা আবার বললে, আপনি তো বড় চাকরি করেন শুনেছি, ঈর্ষা করবার মতো কাজ। এখানে কি একলাই থাকেন? হ্যাঁ। কি এ আলাপের অর্থ সুবিকাশের পক্ষে বোঝা কঠিন। বোঝা গেল একটু পরে। এত লোক থাকতে ওর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা হওয়াটা একটু আশ্চর্য নয়? সুবিকাশ এতক্ষণে নিজেকে একটু সামলে নিতে পেরেছে বোধহয়। স্থির দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে বললে, বয়সের তফাতের কথা ভাবছেন? মল্লিকা চোখের দৃষ্টি ফেরাল, কিন্তু পলকের জন্যে। তারপরই সুবিকাশের দিকে অকম্পিত দৃষ্টিতে চেয়ে অদ্ভুত একটু হেসে বললে, না, বয়সের নয়, চরিত্রের। কোনো উত্তর সুবিকাশের মুখে জোগাল না। মল্লিকাই আবার বললে, আপনি কে, কি আপনি করেন আমরা জানি। এখানকার বাঙালিরা অনেকেই হয়তো জানে, কিন্তু ওর সম্বন্ধে কিছু কি আপনি জানেন? উনি আপনার জগতের লোকই নন। ওর সঙ্গে আপনার কোনো মিল কোথাও নেই বন্ধুত্ব হবার মতো। বন্ধুত্ব কি মিল ধরেই হয়? নেহাত কথার কথা। মল্লিকাও তা অগ্রাহ্য করে হঠাৎ জিজ্ঞাসা করলে, কত টাকা এ কদিনে ধার দিয়েছেন? ধার? সুবিকাশ স্তম্ভিত। হ্যাঁ, ধার বলে কত টাকা এ পর্যন্ত উনি নিয়েছেন? একটা অসহ্য স্তব্ধতা যেন হঠাৎ ঝনঝন করে চুরমার হয়ে গেল। নেইনি এখনো, তবে নেব বলেই অত করে ডেকে পাঠিয়েছি। মাথার টুপিটা খুলে গায়ের কোটটার সঙ্গে টাঙিয়ে রেখে শ্রীপতি স্মিত মুখে কাছে এসে বসলেন। নির্বিকার মুখে হেসে বললেন, মল্লিকা, আগে থাকতে বলে ভালোই করেছ। দুদিনের আলাপ হতে না হতেই কি করে চেয়ে বসবো ভাবতে ভাবতেই আসছিলাম। যাক, কথাটা যখন জেনেই ফেলেছ, আমায় হতাশ যেন না হতে হয়। বড্ড ঠেকে গেছি। তোমার তো হাত ঝাললে পর্যন্ত 1000টা টাকায় তাতে টোলও খাবে না। কিসের সুবিকাশ বিস্মিত? আপনি থেকে তুমিতে আসায়, না শ্রীপতি নিজের মুখে সেই ধারই চাওয়ায়? বিস্মিত আরও বেশি মল্লিকার ব্যবহারে। মল্লিকা লজ্জাও পেল না, উঠেও গেল না। ঈষৎ হেসে বললে,
মোটে 1000 টাকা শুনে সুবিকাশবাবু বোধহয় লজ্জা পাচ্ছেন। একে ধার বললে অপমান করা হয়। সুবিকাশ টাকা দিয়েছে এবং সেই একবার নয়। কি একটা অস্পষ্ট জ্বালা মেটাবার জন্যে তার এই নির্বিচার অকুণ্ঠ দেওয়া। সে জ্বালা কি মল্লিকারই বিরুদ্ধে? সুবিকাশ বোঝবার চেষ্টা করে না। মল্লিকারও এখন ভিন্ন রূপ। অন্তরঙ্গতা না হোক, সে কঠিন দূরত্ব আর নয়। শ্লেষের আভাস একটু থাক, কিন্তু সমাদরে স্নিগ্ধতাও বুঝি আছে। সুবিকাশ নিয়মিতভাবেই সে বাড়িতে আসে যায়। লোকের দৃষ্টি, বিশেষ করে যেখানে পড়বার নয় এমন জায়গায় 3 জনকে একসঙ্গে কখনো কখনো দেখা যায়, কখনো শুধু 2 জনকে। কিন্তু পাশাপাশি গাড়িতে কি সিনেমার সিটে বসেও সুবিকাশ জানে সে যেখানে ছিল সেইখানেই আছে। মল্লিকা দূর নয়, কিন্তু অনন্ত অদৃশ্য ব্যবধান তেমনি আছে মাঝখানে। সে ব্যবধান ভেঙে ফেলবার কোনো চেষ্টা সুবিকাশ করে না, অন্তত সজ্ঞানে তো নয়। সে বুঝি তার নিয়তি মেনে নিয়েছে, কিন্তু জ্বালা বুঝি একেবারে যাবার নয়। শ্রীপতি কদিন ধরে জানাচ্ছেন সামনের সপ্তাহেই তাদের বিয়ের তারিখের বাৎসরিক উৎসব। সুবিকাশ সেদিন যেন আসতে না ভোলে। বাইরের কেউ নয়, 3 জনে মিলেই যা কিছু আনন্দ করা হবে। সেদিন কথাটা আবার জানাতে মল্লিকা হঠাৎ সুবিকাশের দিকে চেয়ে হেসে বলেছে, আচ্ছা, কি সেদিন আমাদের দেবেন বলুন তো? আহা, দেবার কথা এর ভেতরে কোথা থেকে আসছে? শ্রীপতি প্রতিবাদ করেছেন। আমাদের উৎসব, ও আসবে, আনন্দ করবে, তাহলেই হলো। না, তাহলে হলো না। পাবার মতো কিছু উপহার না পেলে উৎসব আমার ভালোই লাগে না। সত্যি কি দেবেন বলুন তো? মল্লিকার আগ্রহটা একটু অস্বাভাবিক। সুবিকাশ এক দৃষ্টে তার দিকে চেয়ে থেকে ধীরে ধীরে বলেছে, ঠিক যা দেওয়া উচিত তাই দেব। উৎসবের দিন সুবিকাশ এসেছে যথাসময়ে, উপহারও এনেছে। শ্রীপতির জন্য সোনার রিস্টব্যান্ড সমেত দামি সোনার ঘড়ি, মল্লিকার জন্যে একটা ছোট আংটি, বেশ ছোট। শ্রীপতিবাবু সানন্দে ঘড়ি হাতে পড়তে পড়তে আপত্তি জানিয়েছেন, দেখো দিকি, এত খরচ করবার কি দরকার ছিল? এই দামি ঘড়ি, তার উপর সোনার ব্যান্ডটা না দিলে হতো না? না, বড় চাকরি করো, বুদ্ধিশুদ্ধি কোনো কালেও হবে না। তারপর খাওয়া দাওয়া শেষ হবার আগেই ঘড়ি হাতে পড়েই বিশেষ জরুরি কাজে বেরিয়ে গেছেন 8 ঘন্টায় ফেরবার নাম করে। টেবিলের দুধারে 2 জন। কিছুক্ষণ কারুর মুখে কোনো কথা নেই। মল্লিকাই প্রথম কথা বলেছে, আপনার বিদ্রূপ আরও সূক্ষ্ম হবে আশা করেছিলাম। বিদ্রূপ? সূক্ষ্ম হোক মোটা হোক, বিদ্রূপ কোথায় দেখলেন? উত্তরে মল্লিকা একটু হেসেছে মাত্র। ও, আপনি উপহার দুটোর কথা ভাবছেন, কিন্তু ওর মধ্যে বিদ্রূপ তো নেই। আপনাদের বিয়ের ব্যাপারে ওর পাওনাই তো বরাবর বেশি। কথাটা সুবিকাশ যেদিকে নিয়ে যাবে ভেবেছিল তা যায়নি। মল্লিকা মৃদু একটু হেসে বলেছে, আপনার কি ধারণা বলুন তো? আমাদের এই বিয়েটা একটা দুর্ঘটনা, যার জন্যে আমার ভাগ্য কি উনিই দায়ী? একটা অনাথ অসহায় মেয়ে হিসেবে আমায় ধরে বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে, আর উনি তার সুযোগ নিয়েছেন, এই বোধহয় আপনি ভাবেন। ঠিক তা হয়তো ভাবি না, কিন্তু এ বিয়ে স্বাভাবিকও তো নয়। না, নয়, কিন্তু এ বিয়েতে ভাগ্যের হাতও নেই। আমি স্বেচ্ছায় ভালোবেসে ওকে বিয়ে করেছি। মল্লিকার শেষ কথাগুলো যেমন শান্ত তেমনি দৃঢ়। স্বেচ্ছায় ভালোবেসে? সুবিকাশের স্বরে সুস্পষ্ট অবিশ্বাস।
এই অবিশ্বাসই যেন মল্লিকাকে হঠাৎ উত্তেজিত করে তুলেছে। হ্যাঁ, বিশ্বাস করা আপনার পক্ষে শক্ত হয়তো, কিন্তু প্রথম যৌবনে মেয়েদের মন কি থাকে আপনি জানেন না, তাই। অবশ্য ছবির নায়কের নামে নাচা মনের কথা বলছি না, মন বলে সত্যি কিছু পদার্থ যাদের থাকে বলছি তাদের কথা। তারা শুধু রূপ দেখে না, গুণও হয়তো বোঝে না, কিন্তু নিজেদের বয়সী সাধারণ ছেলেদের তাদের মনে ধরে না। তাদের নেহাত হালকা কাঁচা জলু লাগে। এসব মেয়েদের মনে মোহ ধরায় বিশেষত্ব শক্তি প্রতিভা। এরা স্বপ্ন দেখে আশ্চর্য পুরুষের, বয়স গুণে তাকে বিচার করে না। সব বুঝলুম, কিন্তু আসলের নামে মেকিও তো মাত করে যায়। নিশ্চয়ই যায়, কিন্তু আমার বেলা সে কথা আমি মানব কেমন করে? ক্ষয়ে যাওয়া ভাঙার রেকর্ড আপনি শুনেছেন, সুর গিয়েছে হারিয়ে, স্বর গিয়েছে বুঝে, দেখেছেন শুধু একটা শুকনো খোলস, কিন্তু আমি অন্য কিছু দেখেছি। মুগ্ধ হয়ে শুনেছি সেই আশ্চর্য সব কথা। আজ আর কি প্রমাণ আপনাকে তার দেব? হতাশভাবে মল্লিকা ঘরটা একবার হাত নেড়ে দেখিয়েছে। আছে শুধু এই ঘরটা, কিন্তু এই ঘরের সামান্য এই কটা জিনিসেও তার মনের যেটুকু রং লেগে আছে, তাতে তাকে কি একেবারে ফাঁকি বলে মনে হয়? মল্লিকা মুহূর্তের জন্য চুপ করেছে, তারপর নিজেকেই যেন বিশ্বাস করাবার জন্য তীব্র স্বরে বলেছে, না, মেকিতে আমি ভুলিনি। আশ্চর্য পুরুষকেই আমি বেছে নিয়েছিলাম সকলের মতের বিরুদ্ধে, রূপ বয়স কিছু না বিচার করে। তার জন্যেই সব কিছু আমি ছেড়ে এসেছি। মেয়েদের হৃদয়ের বিরুদ্ধে সব তর্ক নিষ্ফল, এ কথা সুবিকাশের তখনই বোঝা উচিত ছিল। সে তা বোঝেনি, তাই আবার জেদ টানতে চেয়েছে কথার। কিন্তু তারপর আর কি? একটানা দুর্ভাগ্যের ইতিহাস, বিদ্যুতের মতো তলোয়ারও যাতে মরচে ধরে ভেঙে যায়। কিন্তু মল্লিকা নিজেকে এতক্ষণে শান্ত করে একটু হেসেই বলেছে, দুর্ভাগ্যে মনের প্রথম ছাপ কি কখনো মোছে? মোছে বলেই মনে হয়েছে, কিন্তু একদিন অদৃশ্য অলক্ষ্য ব্যবধানও বুঝি ভেঙে পড়ে। কিছুদিন ধরে শ্রীপতি যেন কেমন একটু অস্থির বিচলিত। সুবিকাশের অসময়ে আসা যাওয়া নয়, কিন্তু আজকাল শ্রীপতিকে প্রায়ই পাওয়া যায় না। মল্লিকাও আবার কেমন যেন কঠিন হয়ে উঠছে। কঠিন স্থির শুধু বাইরের চেহারায়, কিন্তু তার চোখে একটা গভীর অবসাদ অসতর্ক মুহূর্তে লুকোনো থাকে না। শ্রীপতি বা মল্লিকা কেউ সেদিন বাড়িতে নেই। নিয়মিত সময়েই এসে দরজায় তালা দেখে সুবিকাশ একটু বিস্মিত হয়েই ফিরে যাচ্ছিল। সিঁড়ির নিচেই মল্লিকার সঙ্গে দেখা। আসুন, অনেকক্ষণ এসেছেন নাকি? না। আবার সেই কাঠের সিঁড়ির কটুগন্ধ, সেই সান্নিধ্যের সুবাস, কিন্তু আজ তার স্বাদ যেন আলাদা। সুবিকাশ অফিস ফেরতা সাধারণত এখানেই আসে। মল্লিকা আজ কিন্তু তার চা জলখাবারের ব্যবস্থা করতে গেল না, বসলও না কাছে। একটা অস্বস্তিকর নীরবতা, যা প্রায় বিরল হয়ে এসেছে আজকাল। যা হোক, কিছু কথায় সুবিকাশ সেটা যখন ভাঙবে কিনা ভাবছে, তখন অপ্রত্যাশিতভাবে মল্লিকা বলল, আমার কিছু টাকার দরকার। সুবিকাশ সবিস্ময়ে মুখ তুলে তাকালো। এ বাড়িতে টাকা সে অনেক দিয়েছে এ পর্যন্ত, কিন্তু এই সামান্য কটা কথা এত তীব্র আঘাত দিতে পারে সে কখনো ভাবতে পারেনি। মুখ দিয়ে তার কোনো কথাই বেরোলো না। মল্লিকা আবার বললে, উনি আজকালের মধ্যে হয়তো চাইতেন, তার আগে আমি চাইলাম। কিন্তু ওর চাওয়ায় আর আপনার চাওয়ায় তফাৎ নেই কি? সুবিকাশ এবার বলতে পারল তিক্ততা গোপন না করেই। আছে, আমি ফেরত দেব বলেই চাইছি। ফেরত দেবেন? কেমন করে? জানি না, কিন্তু সংকল্প তাই। কিন্তু যার কাছে কিছুই কোনো দিন ফেরত পাবার নয়,
তার কাছে এই কটা টাকা ফেরত পাবার লোভ আমার নেই। টাকা আমি আপনাকে দিতে পারবো না। না, টাকা আমায় দিতেই হবে। মল্লিকা যেন সমস্ত সংযম হারিয়ে অধীর ব্যাকুল হয়ে উঠল। স্তব্ধ হয়ে গেল সুবিকাশ দুর্বোধ্য একটা যন্ত্রণায়। বেশ রূঢ়ভাবেই বললে, অনেক কিছুই তো করেছেন, এই একটা জায়গায় সহধর্মিণী না হলে কি পারতেন না? এবার মল্লিকা নীরবে মুখ ফিরিয়ে নিল। সুবিকাশ উত্তেজিত। উঠে দাঁড়িয়ে মল্লিকার সামনে গিয়ে আবার বললে, কি জন্যে এ লজ্জা, এ অপমান আপনাকে সাধ করে নিতে হচ্ছে? হঠাৎ কেন এত টাকার আপনার দরকার? মল্লিকা আর মুখ ফেরালে না। স্থির দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শুনুন, সত্য কথাটা তাহলে শুনুন। আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে? হ্যাঁ, চলে নয়, পালিয়ে যেতে হবে বলাই উচিত, আর যত তাড়াতাড়ি সম্ভব। সব কিছু বলবার মতো মনের অবস্থা নয়, শুধু এইটুকু শুনে রাখুন যে এমন একটা গ্লানির স্খলনের ইতিহাস ওর পেছনে আছে যা মুছে ফেলতে উনি পারেননি। মনে করুন সেটা চুরি, মনে করুন তার চেয়ে বেশি কিছু। তার জের আজও মেটেনি। হিংস্র অক্লান্তভাবে এখনও সন্ধান করে ফিরছে। তারই ভয়ে এই রকম পাড়ায় লুকিয়ে এসে থাকতে হয় আমাদের, পালিয়ে বেড়াতে হয় শিকারের পশুর মতো। সুবিকাশের কাছে কথাগুলো হয়তো নতুন কিছু নয়, মনের গভীরে অনেক আগেই বুঝি জানত। তবু বিস্মিত কয়েকটা স্তব্ধ মুহূর্ত কাটল। সুবিকাশ তারপর ধীরে ধীরে বললে, কিন্তু দায় তো আপনার নয়, আপনাকে টাকা চাইতে হয় কেন এর জন্যে? চাইতে হয় ওকে মুক্তি দেব বলে। যত অসাধারণই একদিন হয়ে থাকি, আজ বুঝতে পারছি অনুরাগ বলে যাকে মনে করেছি তার 16 আনাই ছিল আমার অহংকার। আশা যার নেই তাকে ধন্য করবার অহংকার। কিন্তু ধন্য আমি ওকে করিনি, করেছি শুধু বিড়ম্বিত। আমার জন্যেই ওর জীবনে এত গ্লানি, এত কালি। আমার স্বপ্ন অক্ষুণ্ণ রাখবার করুণ ব্যর্থ চেষ্টাতেই ওর প্রথম স্খলন শুরু। কিন্তু আর ওকে অভিশপ্ত করে আমি রাখব না। আমার বিড়ম্বনা থেকে ওকে মুক্তি দেব একেবারে। আর আর আমি পারছি না এই জীবন সইতে। ভেঙে পড়া এ মল্লিকা, হৃদয়ের সমস্ত তার ছেঁড়া চেতনার গভীর বিহ্বলতা। সুবিকাশ হাতটা তার ধরে ফেলল। রক্তে আগুন ধরানো সেই উষ্ণ কোমলতার সুতীব্র অনুভূতি নিয়ে বলল, মুক্তি দিতে আর নিতে কোথায় যাবে মল্লিকা? আসবে আমার কাছে? দেবে আমায় তোমাকে সব কিছু থেকে আড়াল করতে? পারবে তুমি? পারবে আমায় নিয়ে যেতে? কিন্তু তোমার ওই বাঁধানো রাস্তার জীবনে নয়, দূরে, সব কিছু থেকে দূরে, এখানকার কোনো ডাক যেখানে পৌঁছয় না। পারবে আমায় নিয়ে এমন জায়গায় সব কিছু ছেড়ে যেতে? মল্লিকার কোমল বাহুতে সুবিকাশের হাতের মুঠিটা শুধু আরও শক্ত হয়েছিল সেদিন। ত্রুটিহীন সব ব্যবস্থাই হলো ঝড়ের বেগে। যেদিন সকালে শ্রীপতিদের যাওয়ার ব্যবস্থা সমস্ত ঠিক, তার আগের রাত্রেই সুবিকাশ আর মল্লিকাকে দেখা গেল দূরযাত্রী একটি ট্রেনের নির্জন একটি কামরায়। জিনিসপত্র সব উঠেছে, ট্রেন ছাড়তে খুব বেশি দেরি নেই। সুবিকাশ উদ্বিগ্ন হয়ে মল্লিকার দিকে তাকালো। কি হয়েছে মল্লিকা, শরীর খারাপ লাগছে? মল্লিকা মধুর একটু হাসল। না, মাথাটা হঠাৎ ধরেছে। কিছু নয়, ট্রেন চললেই সেরে যাবে। কিন্তু সুবিকাশ ব্যস্ত হয়ে উঠল। সঙ্গে ওষুধ কিছু নেই জেনে বেরিয়ে গেল ওষুধের চেষ্টায়। মল্লিকার মৃদু আপত্তি না শুনেই ওষুধ নিয়ে সুবিকাশ সময় থাকতেই ফিরল। কামরায় মল্লিকা নেই। এখনও ট্রেন ছাড়তে কয়েক মিনিট আছে। সে কয়েক মিনিটও শেষ হয়ে এলো। মল্লিকার এখনও দেখা নেই। দেখা আর হবে না, তখনই সুবিকাশ বুঝেছিল।
মুহূর্তের একটা চাঞ্চল্য। সব কিছু যে হাত বাক্সে ছিল সেটা? হ্যাঁ, সেটা ঠিক আছে সিটের তলায়। সেটা খুলে দেখবারও দরকার নেই, সুবিকাশ জানে সব ঠিক আছে। না, অত ছোট ফাঁকি মল্লিকা তাকে দেয়নি। স্টেশন কাঁপিয়ে অজানা দূরের যাত্রী ট্রেনের হুইসেল বাজল। এতক্ষণ শুনলে প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মল্লিকা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।